প্রসেসের ডেফিনিশন। এই যে আমরা গ্যালভিনের, আমি শেয়ার করছি এখন এটা স্ক্রিনটা শেয়ার করছি প্রেজেন্ট। এই যে গ্যালভিনের বইটা থেকে বলেছিলাম যে প্রসেস কাকে বলে, ডেফিনেশন অফ প্রসেস। এটা তো সিপিইউ শিডিউলিং আগের দিন পড়াচ্ছিলাম, তার আগে তোমাদের যেটা পড়িয়েছিলাম যে প্রসেস, হোয়াট ইজ প্রসেস। হ্যাঁ, যখন প্রোগ্রামটাকে, আমরা তো প্রোগ্রাম লিখি, তারপর প্রোগ্রামটা যখন এক্সিকিউশন হবে মানে রান করবে, তখন সেটাকে বলছে প্রসেস। হ্যাঁ, এই যে প্রসেস কনসেপ্ট, এই যে প্রসেসের হোয়াট ইজ প্রসেস, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? রিপ্লাই করো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বলছি যে প্রসেস কাকে বলে। এই যেখানে আছে, এখানে বলছিলাম যে এ প্রসেস ইজ এ প্রোগ্রাম, এটা একটু বড় করছি, এ প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। প্রসেস হচ্ছে কি, যখন প্রোগ্রামটা এক্সিকিউট করবে তখন সেটাকে বলছে প্রসেস। এটা বলেছিলাম করে প্রসেস স্ট্যাটাসটা আমাদের রাখতে হবে। সেগুলো হচ্ছে এই যে প্রসেসে, এটা হচ্ছে পিকচারটা তোমাকে আঁকতে হবে। এই যে স্ট্যাক ওয়াইজ থাকছে ডেটাটা, যে লেআউট হবে প্রসেস ইন মেমোরি। মেমোরিতে প্রসেসগুলো পরপর হচ্ছে স্ট্যাকের মতো থাকবে। স্ট্যাক মানে কি? স্ট্যাক মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। মানে অনেকগুলো বই যদি আমরা পরপর রেখে দিই সেটা হচ্ছে স্ট্যাক বলে। সিডিগুলো যখন রাখছি তখন, আর আমরা যেগুলো রেল লাইনে মনে করো টিকিটের কাউন্টারে যেগুলো দিই সেটাকে বলে কিউ, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ফার্স্টে বেরোচ্ছে মানে ঢুকছে সেই হচ্ছে ফার্স্টে বেরোচ্ছে, সেটাকে হচ্ছে বলছে কিউ। আর স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আমরা যখন ওপর রাখছি তো এবার লাস্টে যাকে ইন করছি, এই যে ওপরটা, এই যে ওপরের জন্য আগে বেরোবে। লাস্ট ইন, যে লাস্টে ঢুকছে সে ফার্স্টে আউট হচ্ছে, আর যে ফার্স্টে ইন হয়েছিল যে টেক্সট সে হচ্ছে পরে বেরোবে। তো প্রসেসও হচ্ছে সেরকম, পরপর হচ্ছে স্টোর হচ্ছে। এই যে টেক্সট সেকশনে কী থাকছে বলছে, দ্য এক্সিকিউটেবল কোড, মানে প্রসেস মনে করো, মানে যে ফাংশনটা তোমাদের বলেছিলাম একটা ক্যালকুলেটার, যে ফাংশনে অ্যাডিশন সাবট্রাকশন এগুলো একটা ফাংশন কল করবে। এবার অ্যাডিশনটা তুমি যখন যোগ করতে চাইবে অ্যাডিশন ফাংশনটাকে কল করবে, বা দুটো নাম্বার হচ্ছে যোগ হবে, নাম্বার 1 নাম্বার 2, দুটো বা দুটোর বেশি যাই হোক। এবার সেটা হচ্ছে ফাংশন, সেই এক্সিকিউটেবল কোডটা হচ্ছে লেখা থাকছে। তারপরে হচ্ছে ডেটা সেকশন, তো এটা তো যখন প্রোগ্রামিংয়ে তখন আছে। টেক্সট সেকশন হচ্ছে এক্সিকিউটেবল কোড, ডেটা সেকশন হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, মানে ভেরিয়েবলগুলো কী টাইপের, নাম্বার কি ক্যারেক্টার, সেইগুলো হচ্ছে বলা থাকছে। তারপর হচ্ছে হিপ সেকশন, এটাও তো প্রোগ্রাম রান, স্ট্যাক তো বললাম পরপর থাকছে। তো তোমাদের প্রসেস কাকে বলে এটা আসে। আর বলেছিলাম যে প্রসেস স্টেট, হ্যাঁ এটা আমি লিখতে দেবো ইয়েতে, সেগুলো করবে। হ্যাঁ, তোমরা লিখে দেবে, এই যে বইটার মধ্যেই আছে, সেগুলো হচ্ছে আমাকে লিখে দেখাবে কোশ্চেন। এখানে তো অনেক কিছু আছে। এবার এই যে প্রসেস স্টেট, এই যে প্রসেসের হচ্ছে যে স্টেটগুলো চেঞ্জ হচ্ছে, রেডি, রানিং দেখাচ্ছি। এর পরের আছে এই যে নিউ, রেডি, রানিং, ওয়েটিং আর টার্মিনেটেড। নিউ হচ্ছে যখন প্রসেসটা ঢুকছে, অ্যাডমিট করছে। এই যে এইখানটা বলেছিলাম তোমাদের পড়তে, যে নিউ, দ্য প্রসেস ইজ বিং ক্রিয়েটেড। হ্যাঁ, এগুলো কোশ্চেনটা দেবো, তোমরা লিখে দেবে অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, ওয়ার্ডে যাই হোক, ওয়ার্ডেই লিখবে। দ্য প্রসেস ইজ বিং ক্রিয়েটেড। রানিং হচ্ছে কি, ইনস্ট্রাকশনগুলো যখন এক্সিকিউট করছে। আর ওয়েটিং করবে বলেছিলাম কখন, যখন হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য, মানে প্রিন্ট করার জন্য, তখন হচ্ছে ওয়েটিং করবে ডিভাইসের জন্য। সাচ অ্যান ইনপুট আউটপুট কমপ্লিশন অর রিপিটিশন অফ এ সিগন্যাল সাম ইভেন্ট টু অকার, তখন হচ্ছে আমাকে ওয়েটিং স্টেটে যেতে হবে। তারপরে আবার ওয়েটিং স্টেটের পর আবার যখন রেডি, দ্য প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন টু এ প্রসেসর মানে যেখানে হচ্ছে এক্সিকিউট হচ্ছে। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে দুটো আছে, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট হচ্ছে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে, এগুলো সব জানোই তোমরা। আর অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে, যে অ্যারিথমেটিক আর যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো। এবার আমরা যেরকম দেবো, এবার আমরা বিভিন্ন রকমের প্রসেস হতে পারে, সেটাও বলছিলাম যে আমরা যদি শুধু প্রিন্টই করতে দিই, তার মানে সেগুলো হচ্ছে ডিভাইস, মানে ডিভাইসেই হচ্ছে বেশি টাইম লাগাবে, যেটা কোনো এক্সিকিউটেবল কোড নেই। কিন্তু আমরা যদি কোনো প্রোগ্রাম করি, যেমন ক্যালকুলেটারের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম, অড ইভেন এরকম হচ্ছে প্রাইম নাম্বার, সেটা হচ্ছে এক্সিকিউট করবে। এই ছবিটা আঁকবে আর ওই সেন্টেন্সগুলো লিখবে যে কোনটা কি ডেফিনেশন, সেটা হচ্ছে প্রসেস স্টেটের। আর তারপরের কোশ্চেনটা হবে দেবো, তাহলে প্রসেস কাকে বলে, তারপর প্রসেস স্টেট, তারপর হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে প্রসেস কন্ট্রোল ব্লক মানে প্রসেসের ইনফরমেশান যেখানে থাকছে, মানে ডিকশনারির মতো।
যে প্রসেস, ইচ প্রসেস ইজ রিপ্রেজেন্টেড ইন দ্য অপারেটিং সিস্টেম বাই এ প্রসেস কন্ট্রোল ব্লক, অলসো কল্ড এ টাস্ক কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকে কী কী থাকছে এই ছবিটা আঁকতে হবে তোমাদের। যে প্রসেস স্টেট থাকছে, প্রসেস নাম্বার, প্রসেস স্টেট মানে প্রসেসটা কোন স্টেটে আছে, রেডি, রানিং, ওয়েটিং, এগুলো। প্রসেস নাম্বার মানে নাম্বারিং আমরা বলেছিলাম যে P1 P2 P3 এরকমভাবে থাকছে। তারপর হচ্ছে প্রোগ্রাম কাউন্টারটাও ইম্পর্টেন্ট। প্রোগ্রাম কাউন্টার কী করছে, ইন্ডিকেট করছে দ্য কাউন্টার ইন্ডিকেটস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড ফর দিস প্রসেস। মানে আমরা বলেছিলাম যে পুরো প্রোগ্রামটা তো আমরা দেখি একটা জায়গায় স্টোর রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা থাকে না, মেমোরিতে হচ্ছে যেখানে যেরকম জায়গা পায় সেরকম থাকে। এবার একটা ইনস্ট্রাকশনের পর নেক্সট ইনস্ট্রাকশনটা কোথায় স্টোর করা রয়েছে, মানে একটা মনে করো 100 পজিশনে রয়েছে আর একটা 200 পজিশনে আছে লাইনটা, সেটা তো মেশিনের তো কোনো ব্রেন নেই, এবার তাকে তো বলে দিতে হবে, সেইটা ইন্ডিকেট করতে হবে প্রোগ্রাম কাউন্টারে, সেটা থাকে যে নেক্সট ইনস্ট্রাকশন কী হবে, যে ফার্স্ট লাইনের পর সেকেন্ড লাইনটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা বলে দেয়। আমরা বেশিরভাগই প্রোগ্রামিংগুলো পড়ি, এবার আর্কিটেকচারে এই জিনিসগুলো আরও বলা থাকে ভালো করে। তো এইটা প্রসেস কন্ট্রোল ব্লক, এই যে CPU রেজিস্টার্স, এগুলো এক লাইন করে বলতে হবে, জাস্ট পুরোটা বলবে না। The registers vary number and type depending on the computer architecture. যদি বললাম কম্পিউটার আর্কিটেকচারে বড় থাকছে যে কীরকম রেজিস্টারে হচ্ছে সব মেমোরি স্টোর থাকছে। CPU শিডিউলিং অ্যালগোরিদম, কোন অ্যালগোরিদমটা ইউজ করছে, এই যে শিডিউলিং পরপর যে প্রসেসগুলো থাকছে সেটা কোনটা, আমি ওটাই পড়াচ্ছিলাম পরের চ্যাপ্টারে, যেটা FCSS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হবে, না শর্ট জব ফার্স্ট হবে, মানে যেটা ছোটো সেটা আগে যাবে, না রাউন্ড রবিন টাইম শেয়ার করে দেবে, সেগুলো হচ্ছে বলবে CPU শিডিউলিং ইনফরমেশান। তারপরে হচ্ছে কি মেমোরি ম্যানেজমেন্ট। এবার মেমোরি ম্যানেজমেন্ট এবার স্টোর হবে কী করে সেইটা ইনফরমেশানটাও থাকছে, যে কোথায়, যে পেজ টেবিলও যে বলছিলাম যে একসাথে পুরোটা থাকতে পারে না, ওই পেজিংটাও পরে আছে তোমাদের পরের চ্যাপ্টারে ভার্চুয়াল মেমোরির পর তোমাকে দেখাবে পুরোটা, কিন্তু পুরোটা একসাথে থাকে না। এটা এগুলো তোমাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে। IO স্ট্যাটাস ইনফরমেশান, ইনপুট আউটপুটে যে বললাম ইনপুট আউটপুট ডিভাইসের জন্য এই জিনিসটা প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে, এটা থার্ড কোশ্চেন। তারপরে হচ্ছে হয়ে গেল। এবার হচ্ছে প্রসেস শিডিউলিং, যেটা ঢুকছিলাম প্রসেস শিডিউলিং, এটা হচ্ছে প্রসেস শিডিউলার। এই যে প্রসেস শিডিউলিং কেন, এটা অবজেক্টিভটা সেটা কোশ্চেনে আসে যে প্রসেস শিডিউলিং কেন আমরা লাগবে, কেন দ্য অবজেক্টিভ অফ মাল্টি প্রোগ্রামিং, যেহেতু অনেকগুলো প্রোগ্রামিং একসাথে হচ্ছে। আমরা যে মাল্টি প্রোগ্রামিংটা করেছিলাম, যে মাল্টি প্রোগ্রামিং মানে অনেকগুলো প্রোগ্রাম যখন এক্সিকিউট হবে আমাদের দেখাচ্ছে আসলে হচ্ছে না, আমরা বলছিলাম টাইম শেয়ার করে নিচ্ছে। যাই হোক, এবার মাল্টি প্রোগ্রামিং আমার করতে গেলেই আমাকে শিডিউলিং করতে হবে, যেহেতু অনেকগুলো প্রসেস হচ্ছে আমাকে নাম্বারিং করতে হবে। টু হ্যাভ সাম প্রসেসেস রানিং অ্যাট অল টাইম সো অ্যাজ টু ম্যাক্সিমাইজ CPU ইউটিলাইজেশন। এবার মাল্টি প্রোগ্রামিংয়ের কাজটাই হচ্ছে কি আমাদের CPU ইউটিলাইজেশন। আমরা বলছিলাম যে CPU ইউটিলাইজেশনটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, মানে যত CPU ইউটিলাইজ হবে ও যেন বসে না থাকে, আইডেল না থাকে। আমাদের মেন কাজ ছিল কি যে টার্ন অ্যারাউন্ড টাইমটাকে কমানো, মানে এক্সিকিউশন টাইম যেটা আমরা বার করছিলাম, যে ওয়েটিং টাইমটা কম হোক, হ্যাঁ, আর রানিং করতে তো যেটা টাইম লাগবে ওটা তো ফিক্সড, কিন্তু ওয়েটিং টাইমটা যেন কম হয়, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা কম হবে। প্লাস থ্রুপুটটা বাড়ানো, মানে কি থ্রুপুট বলছিলাম কি, হোয়াট ইজ থ্রুপুট, এটাও বলছিলাম যে নাম্বার অফ প্রসেসেস পার ইউনিট টাইমে, মানে 1 সেকেন্ডে কতগুলো প্রসেস এক্সিকিউট হচ্ছে সেটা হচ্ছে বাড়াবো। তার মানে হচ্ছে কি আমরা CPU ইউটিলাইজেশনটা আমরা চাইবো। তাই এটাই হচ্ছে বলছে দ্য অবজেক্টিভ অফ মাল্টি প্রোগ্রামিং ইজ টু হ্যাভ সাম প্রসেস রানিং অ্যাট অল টাইমস সো অ্যাজ টু ম্যাক্সিমাইজ CPU ইউটিলাইজেশন। দ্য অবজেক্টিভ অফ টাইম শেয়ারিং ইজ টু সুইচ এ CPU কোর অ্যামং প্রসেসে। এই বললাম যে টাইম শেয়ারটা মানে করছে কি একটা প্রসেস থেকে পরের প্রসেসে আবার যাচ্ছে, সুইচিং করছে। ওইটাই তোমাদের বলেছিলাম যে কনটেক্সট সুইচ আবার রাখছে, এটাও আমি তোমাদের ছিল ওই যে স্লাইডটায়, ওগুলো দেখবে। তাই যে কনটেক্সট সুইচের কাজ কি, তো এটা হলো। এবার হচ্ছে বলছে কি প্রসেস শিডিউলার। এবার কে শিডিউলিংটা করবে, যে হচ্ছে ওই যে শিডিউলার, প্রসেস শিডিউলার এ করছে কি যে কোন প্রসেসটা অ্যাভেলেবেল রয়েছে ফর প্রোগ্রাম এক্সিকিউশন অনেক কোড, ইচ CPU কোড কেন, ঠিক আছে এগুলো আর বলতে হবে না। প্রসেস শিডিউলারের কাজটা দরকার নেই। এই রেডি কিউ আর ওয়েট কিউ, এই বললাম কিউ করে দেবে, রেডি কিউ মানে রেডি স্টেটে সেখানেও হচ্ছে কিউ থাকবে, একটার পর একটা প্রসেস হচ্ছে কিউ এরকম লাইন দিয়ে রয়েছে, হ্যাঁ। এবার PCB সেগুলো যে প্রসেস কন্ট্রোল ব্লকে সব ইনফরমেশনগুলো থাকছে। এই যে দ্য নাম্বার অফ প্রসেসেস কারেন্টলি ইন মেমোরি
ইজ নোন অ্যাজ দ্য ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং, মানে কতগুলো নাম্বার কতগুলো প্রসেস হচ্ছে রান করছে, মেমোরিতে রয়েছে, রান করছে না, রান তো একটাই করবে, সেটাকে বলছে ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। হ্যাঁ, এই টার্মগুলো তোমাদের জানতে হবে। ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কি? দ্য নাম্বার অফ প্রসেসেস কারেন্টলি ইন মেমোরি ইজ নোন অ্যাজ দ্য ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। এটা করলো। এবার হচ্ছে কি বলছে, ব্যালেন্সিং দ্য অবজেক্টিভস অফ মাল্টিপ্রোগ্রামিং, মানে মাল্টিপ্রোগ্রামিং অ্যান্ড টাইম শেয়ারিং। টাইম শেয়ারিং দুটো তো একসাথে, টাইম শেয়ার করে আমরা মাল্টিপ্রোগ্রামিংটা করছি। এবার করছিলাম কি করে, এই যে ইনপুট আউটপুট বাউন্ড আর সিপিইউ বাউন্ড, যেটা বলছিলাম যে টাস্কগুলোকে আমরা ভাগ করে নিচ্ছি, যে কোন কাজগুলো ইনপুট আউটপুট ডিভাইসে হচ্ছে আর কোনগুলো হচ্ছে মনে করো মানে যেগুলো ক্যালকুলেশন হচ্ছে সেটা হচ্ছে বা লজিক্যাল সেটা হচ্ছে সিপিইউতে বেশি টাইম নেবে, তো সিপিইউ বাউন্ড জবগুলোকে আমরা আলাদা করে নেবো। এই যে করে বলছে অ্যান্ড ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস ইজ ওয়ান দ্যাট স্পেন্ডস, আমি যেটা বলছি, মোর অফ ইটস টাইম ডিউরিং ইনপুট আউটপুট দেন ইট স্পেন্ডস ডুইং কম্পিউটেশন। তাহলে কম্পিউটেশনের কোনো ব্যাপার না, মানে আমি এটা প্রিন্ট করছি পেপার, ওটা তো কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, তাহলে ওটা সিপিইউতে টাইম নষ্ট করবে না, ও হচ্ছে স্পেন্ড বেশি টাইম কোথায় নেবে, ওই তোমার প্রিন্টার ডিভাইসটা, সেরকমই। আর সিপিইউ বাউন্ড প্রসেস কি, এইগুলো কাকে বলে জিজ্ঞেস করে, যে আসে 2 নাম্বার করে বা 1 নাম্বার করে, সিপিইউ বাউন্ড যে কত রকমের প্রসেস হচ্ছে। তারপরে এবার বলছে সিপিইউ বাউন্ড প্রসেসটা কি বলছে, যেটা হচ্ছে মোর টাইম ইটস টাইম হচ্ছে কম্পিউটেশনে হচ্ছে বেশি লাগাচ্ছে, মানে বেশি টাইম নষ্ট করছে। হ্যাঁ, মানে যেহেতু লজিক্যাল জিনিসটা হবে, সেটাকে বলছে সিপিইউ বাউন্ড প্রসেস। এবার এই যে কিউগুলো তৈরি করছে, শিডিউলিং কিউ, এই যে প্রসেসেস, যেই প্রসেস সিস্টেমে এন্টার করে নিচ্ছে সঙ্গে সঙ্গে আমি রেডি কিউতে ঢুকিয়ে দেবো, যে এই যে পরপর রেডি কিউতে হচ্ছে প্রসেসগুলো থাকবে। করে এবার প্রসেসের ইনফরমেশনটা আমি কি করব, কোথায় রাখবো, এই জাস্ট তুমি টার্মগুলো তোমরা পড়বে, আর টার্মগুলো কাকে বলে, বেশি বড় করে কিছু পড়তে হবে না, জেনারেল তো, জাস্ট অত ডিটেলসে লাগবে না যে কী জিনিসটা, সেইটা তোমাদের সেইটুকুটাই মুখস্থ করবে। রেডি কিউ, হ্যাঁ, এবার রেডি কিউতে মানে রেডি স্টেটে যখন যাচ্ছে সেটা, এই যে সেন্টেন্সটা ঠিক করে লিখতে হবে। আবার ওয়েটিং স্টেটে যখন যাবে তখনও একটা কিউ হবে, ওয়েট কিউ, সেটাকেই বলছে। এই যে রেডি কিউতে যাচ্ছে সিপিইউতে রেডি হওয়ার জন্য কিউ। তারপরে ইনপুট আউটপুট ডিভাইসে যেই করবে রিকোয়েস্ট তখন হচ্ছে কি ইনপুট আউটপুট ওয়েট কিউ, এরকম হচ্ছে। এবার যেই মনে করো টাইম শেয়ার, তো টাইম স্লাইসগুলো আমি বলছি টাইমগুলোকে ভাগ করে নেব। এবার মনে করো প্রত্যেকটা প্রসেসের জন্য আমি 5 মিলি সেকেন্ড করে দিয়েছি বা 4 মিলি সেকেন্ড, ওটাকে বলে কোয়ান্টাম, ওটা ওই পড়াবো রাউন্ড রবিন শিডিউলিং। তো ওই যেই টাইম স্লাইস 4 মিলি সেকেন্ড শেষ হয়ে যাবে, P1টা পর P2টাকে হচ্ছে আবার রান করবে, আবার 4 মিলি সেকেন্ড শেষ হয়ে যাবে, P3টাকে রান করবে, এরকম করে টাইমটাকে ভাগ করে নেবে, মানে পুরোটা একটা ডিভোটেড হবে না যে একটা প্রসেসই খালি রান করবে। হ্যাঁ, মানে মনে করো 4 জনকে আমি পড়াচ্ছি, এবার আমি কি করব, যে দুটো করে মনে করো কোশ্চেন তোমরা লিখছো, 10টা কোশ্চেন দিয়েছো। এবার দেখো মানে ফার্স্ট যে তোমাদের 4 জন মানে ফার্স্ট যে স্টুডেন্ট তার প্রথম 2 জনকে আমি চেক করলাম, প্রথম দুটো, তারপর হচ্ছে সেকেন্ড স্টুডেন্টের আবার পরের দুটো, মানে সবাই মানে 10টা কোশ্চেনই আমি ফার্স্ট জনের চেক করবো, তাহলে আমার অনেকটা টাইম লাগবে পরের জন্য চেক করতে। আমি হচ্ছে কি টাইমটাকে শেয়ার করে নিলাম, যে দুটো করে কোশ্চেন আমি সবার দেখি, তাহলে আমি 4 জনকে আমি টাইম দিতে পারলাম। না হলে আর আমি যদি 10টা কোশ্চেনই যদি আমি দেখতাম ফার্স্ট জনের, তাহলে আমার পুরো ক্লাসটাই হচ্ছে প্রথম জনের পেছনেই চলে যেত, বা পুরো টাইমটাই চলে যেত, আর পরের জন আর করতে পারতো না, পরের জন্য আর আমাকে জিজ্ঞেস করতে পারতো না, ডাউট ক্লিয়ার করতে পারতো না যে কোশ্চেনের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা, সেটা করতে পারতো। এই জন্য এটাই হচ্ছে টাইম শেয়ারিং করলে হচ্ছে আমাদের কোনো প্রায়োরিটি থাকে না, যে সবাইকেই আমরা সেম মানে আর কি কনসেন্ট্রেশনটা দেবো। সেটার জন্যই হচ্ছে সবসময় টাইম শেয়ারিং এটাই হচ্ছে হয়, যে মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যে প্রত্যেকের টাইম স্লাইসে হচ্ছে ভাগ করে দেয়, এটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে, এটা হচ্ছে কিউগুলো এখানে বলা আছে। এবার হচ্ছে সিপিইউ শিডিউলিং, এই যে সিপিইউ শিডিউলারই হচ্ছে সিলেক্ট করছে, শিডিউলার হচ্ছে দ্য রোল অফ দ্য সিপিইউ শিডিউলার, এটা জিজ্ঞেস করবে, ইজ টু সিলেক্ট ফ্রম অ্যামং দ্য প্রসেসেস দ্যাট আর ইন এ রেডি কিউ অ্যান্ড অ্যালোকেটস এ সিপিইউ কোড, মানে হচ্ছে যেখানে হচ্ছে রানটা করছে টু ওয়ান অফ দেম, তাহলে হচ্ছে সিপিইউ শিডিউলারই হচ্ছে সিলেক্ট করছে রেডি কিউ থেকে রানিং স্টেটে যাবে কোনগুলো, রেডি কিউ থেকে রানিং কিউতে কোন প্রসেসটা যাবে সেটা। এবার মনে করো ইনপুট আউটপুট যেগুলো বললাম বাউন্ড জব,
মানে প্রিন্ট করতে যাচ্ছে, তাহলে প্রিন্টারে যদি তাকে পাঠাতে হয় তাহলে ওকে ওই প্রিন্টার ডিভাইসে তোমার ডিভাইস কিউতে পাঠিয়ে দেবে, প্রিন্টার ইয়েতে ওখানে ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেবে, সেটা করবে। আবার যেটা সিপিইউ বাউন্ড জব, এই যেখানে লেখা আছে, আর সিপিইউ বাউন্ড জবটাকে আবার ক্যালকুলেশনের জন্য সিপিইউতে পাঠিয়ে দেবে রানি। এই যে ওয়ান্স এভরি 100, এগুলো একটুখানি পড়বে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে সোয়াপ করছে, সোয়াপও করে, যে শিডিউলিং নোন অ্যাজ সোয়াপিং, হুইস্কি, যে একটা মানে প্রসেসের সাথে আরেকটা প্রসেসকে যখন সোয়াপ করবে। এই যে সোয়াপড আউট মানে একটা প্রসেস যখন দরকার নেই সেটাকে সোয়াপড আউট করে দিচ্ছে, মানে বের করে দিচ্ছে সিপিইউ থেকে, আবার সোয়াপ ইন করছে। এই জিনিসটাই হচ্ছে সোয়াপ ইন, হচ্ছে কি সেকেন্ড প্রসেসটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি রান করতে। হ্যাঁ, এটা কে করছে? এটা এবার এটার জন্য যে বেরিয়ে যাচ্ছে, এই যে এইটা আগের দিন দেখাচ্ছিলাম, কনটেক্সট সুইচ যেমকে পড়িয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে সুইচিং দ্য সিপিইউ কোড টু অ্যানাদার প্রসেস রিকোয়ার্স পারফর্মিং এ স্টেট সেভ অফ দ্য কারেন্ট প্রসেস। এবার যেই আমি সোয়াপিং করতে যাব, আমি আগের প্রসেসটাকে যেই আমি প্রিভিয়াস প্রসেসকে ছেড়ে দেবো, তখন হচ্ছে প্রিভিয়াস প্রসেসের স্টেটটাকে আমাকে সেভ করে রাখতে হবে। সেটা কার মধ্যে রাখবো? প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে। আবার যেটা নতুন রিলোড হচ্ছে সেটাকেও স্টেট করে সেভ করে রাখবো কি পিসিবির মধ্যে, যাতে নতুন প্রসেসটা এই যেই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এক্সিকিউশন, তখন আবার পুরোনো প্রসেসটা যাতে ফিরে আসে, এটা বলেছিলাম। এটাই বলছে ওই প্রসেসটা যাতে ফিরে আসে, এইটা হচ্ছে কনটেক্সট সুইচের কাজ। ঠিক আছে, এটা হলো এই কোশ্চেনটা হবে এইখানকার লাস্ট কোশ্চেন। আর মনে হয় এখানে নেই সেরকম, এগুলো তো লাগবে না এখন। ম্যাম শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? হ্যালো, শুনতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো? বইটা দেখতে পাচ্ছিলে তো? শুনতে পাচ্ছ তো? এবার শব্দ আসছে, শব্দ আসছে? হ্যাঁ সংস্কার করে কি শব্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই কাজ হচ্ছে, ওইগুলোই বেশি আসে, কাজ হচ্ছে ওই। আর ওইসব শব্দগুলো কি বেশি ক্যাচ করে, কিন্তু হচ্ছে সে কোথায়? তো এখানে ফ্ল্যাটে সেই শব্দ নিয়ে নিচ্ছে, আর আমি এইখানে বসে ইয়ের মধ্যে এত কথা বলছি। ঠিক আছে, ব্রেক তো হবেই, দাঁড়াও, এগুলো দরকার নেই, হয়তো এগুলো আগে পড়িয়েছিলাম। এবার প্রসেস শিডিউলিংটা কোথায় আছে এগুলো জানো? 205 পেজে, যেটা আমরা পড়ছিলাম, ফার্স্ট কাম ফার্স্ট শিডিউলিং অ্যালগরিদমগুলো। এই যে সিপিইউ শিডিউলিং, রাউন্ড রবিনটা হচ্ছে লাস্টে টাইম শেয়ার করবে, যেটা ওটাই হয়। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটা আমরা করছিলাম, এই যে আগের দিন করছিলাম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে যে ফার্স্টে আসবে তাকেই হচ্ছে এই যে দ্য সিম্পলেস্ট সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম ইজ দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে প্রসেস ওয়ান। এই যে প্রসেস ওয়ানটা এত বড়, 24 মিলিসেকেন্ড টাইম লাগছে, এই যে অঙ্কটা 24, কিন্তু ও যেহেতু ফার্স্টে এসেছে, এটাকে বলে দেখো ন্যাট চার্ট বলে। এই যে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে ন্যাট চার্ট বলছে। এই যে P1 আগের দিন দেখাচ্ছিলাম, যেটা তোমাদের ওইখানে এইখানে দেখাচ্ছিলাম, এই যে ন্যাট চার্ট বলছিলাম আঁকতে। এই যে এরা এইরকম করে আঁকতে হয়। P1টা যাবে কতখানি সেটা দেখাতে বলেছিলাম, আগের দিন করেছিলাম, যে 0 থেকে শুরু হয়ে 24 অবধি 24। হ্যাঁ, তারপর P2 হচ্ছে 3, মানে আরও 24-এর সাথে 24-এর সাথে 25, 26, 27 এটা। আর P3 এটা আগের দিন পড়িয়েছিলাম। P3টা হচ্ছে আরও 3 মিলিসেকেন্ড 30। এই যেখানে বইতেও পড়া আছে এটা, এই যে 24, 27, 30, এটা হচ্ছে এই অঙ্কটা থেকে, এটা হচ্ছে বাস টাইম মানে এক্সিকিউশন টাইম। তাই এটা হচ্ছে P1 এর হচ্ছে 24। এবার বড় প্রসেসের জন্য কি P2 আর P3টাকে হচ্ছে ওয়েট করতে হলো আমাকে এতখানি ওয়েটিং টাইম। তাহলে সেই ওয়েটিং টাইমটাকে যদি আমরা করি, যে P2কে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে 24 মিলিসেকেন্ড, আর P3কে হচ্ছে 27, আর P1কে ওয়েট করতে হয় না 0। তো অ্যাভারেজটা আমি কী করে কাউন্ট করবো? অ্যাভারেজ ওয়েটিং টাইম এ দেখো করেছে 24 + 27 + 0, 0 মানে প্রথমটা, ডিভাইডেড বাই 3, যে নাম্বার অফ প্রসেস দিয়ে
3 দিয়ে করেছে, করে এবার হয়েছে কি ওই কত বেরিয়েছে 70 মিলি সেকেন্ড। এবার হচ্ছে দাঁড়াও, এখানে আবার আওয়াজ হচ্ছে, 17 মিলি সেকেন্ড বেরিয়েছে। অ্যাভারেজ ওয়েটিং টাইমটা অনেক বড়, অনেক বেশি, কিন্তু আমি যদি শর্টেস্ট জবটাকে যদি আমি আগে পাঠাতাম, মানে P2টাকে, হ্যাঁ সব জায়গায় তো কাজ হচ্ছে। শর্টেস্ট চলে এলাম না, শেয়ার হচ্ছে, এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ তাহলে এইখানে হচ্ছে 17 মিলি সেকেন্ড দেখাচ্ছে, 17 মিলি সেকেন্ড। এবার হচ্ছে এখানে হচ্ছে বেশি আমাকে ওয়েটিং করতে হচ্ছে। এবার ওই জন্য আমি করলাম কি, যে দেখো দেখো ছোট যেগুলো দেখতে পাচ্ছ তো সবাই, আর অসুবিধা কোথায়, দাঁড়া এই যে ছোটটাকে P2টাকে আগে পাঠালাম, তারপরে হচ্ছে P3টাকে আমরা হচ্ছে পাঠাচ্ছি, যেগুলো ছোট লেগেছে। ছোট কেন, 3 মিলি সেকেন্ড করে লাগছে, এবার সেই জন্য হচ্ছে আমরা ওগুলোকে আগে পাঠাচ্ছি। এবার দেখো তাহলে P2টাকে ওয়েট করতে হলো না, মানে 0, আর P3কে ওয়েট করতে হচ্ছে 3, আর P1কে কত করতে হচ্ছে 6। তাহলে 6 + 0 + 3 ডিভাইডেড বাই 3 করলে দেখো ওয়েটিং টাইম কত কমে যাচ্ছে, 3 মিলি সেকেন্ডস। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এইটা অনেক বেটার, আমি যদি ছোট কাজগুলোকে আগে পাঠাই, শর্টেস্ট জব। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাম ফার্স্টের ফার্স্ট সার্ভে যে FCFS শিডিউলিংয়ের যদি ডিসঅ্যাডভান্টেজ বলে কি, যে বড় প্রসেসের জন্য ছোট প্রসেসগুলোকে অনেক ওয়েট করতে হচ্ছে, এটাকে বলছে এই যে ডিসঅ্যাডভান্টেজ। আর বলা আছে এই যে convoy effect, there is a convoy effect as all the other processes wait for one big process to get off the CPU। তাহলে আমাকে যদি বলে ডিসঅ্যাডভান্টেজ কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিংয়ের, সেটা হচ্ছে কনভয় এফেক্ট। কেন, কারণ বিগ প্রসেসের জন্য ছোট প্রসেসগুলোকে অনেক বেশি ওয়েট করতে হয়েছে, দ্য রেজাল্ট তাহলে লোয়ার CPU ইউটিলাইজেশন কমে যাচ্ছে, আর ডিভাইস ইউটিলাইজেশনও কমে যাচ্ছে। এটা হচ্ছে তাহলে কি, FCFS শিডিউলিং অ্যালগোরিদম ইজ নন প্রিমটিভ। নন প্রিমটিভ মানে ওই যে বলছিলাম যে সুইচিং যে করে সেটাকে হচ্ছে প্রিমটিভ বলে। আগের দিন বলছিলাম যে 2 রকমের প্রসেস আছে, ওটাও আছে দেখবে একটা জায়গায়, এখানেই আছে এই বইটায়। প্রিমটিভ প্রসেস কোনটাকে বলে, যেটাকে হচ্ছে একটাকে ইন্টারাপ্ট করে অন্য প্রসেস যখন আমার ঢুকতে পারছে কি বলে এক্সিকিউশনে, কিন্তু এটা হচ্ছে নন প্রিমটিভ, মানে ফার্স্ট প্রসেসটা শেষ না হলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, তাহলে হচ্ছে সেকেন্ড প্রসেসটা আমার ঢুকতে পারছে না এক্সিকিউশনে, তাহলে সেটাকে বলছে নন প্রিমটিভ, মানে ইন্টারাপ্ট করতে পারবো না। কিন্তু টাইম শেয়ারে হচ্ছে প্রিমটিভ, কারণ ওখানে হচ্ছে টাইমটাকে শেয়ার করে দিচ্ছি, তাহলে কি প্রত্যেককে আমি ইন্টারাপ্ট করছি, একটা প্রসেস শেষ হওয়ার আগেই ইন্টারাপ্ট করে আমি কি করছি, ওই যে কনটেক্সট সুইচ ওই সেভ করে রাখছে, করে নেক্সট প্রসেসটাকে এক্সিকিউট করছে আবার হচ্ছে। ঠিক আছে, এগুলো একদম হচ্ছে যেগুলো সিম্পল জিনিস হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপর আমরা করলাম কি শর্টেস্ট জব ফার্স্ট, মানে যেটা ছোট সেটাকে আগে পাঠাবো। হ্যাঁ দেখ 4টে প্রসেস দিয়েছে, P1 P2 P3 P4, 6 8 7 3 এক্সিকিউশন টাইম, বাস টাইম মানে হচ্ছে এক্সিকিউশন। এবার আমার কোনটা সবচেয়ে ছোট কম টাইম লেগেছে, এখানে দেখা যাচ্ছে P4 হচ্ছে 3 মিলি সেকেন্ড, তাহলে P4কে আমি আগে পাঠিয়েছি, এটা হচ্ছে ন্যাট চার্ট বলে, P4কে আমি আগে পাঠিয়েছি। তারপর হচ্ছে কি 6 মিলি সেকেন্ড হচ্ছে P1, তারপর সেকেন্ড গেছে তাহলে P1, তারপর P3 হচ্ছে
8 মিলি সেকেন্ড, তাহলে P3 তারপর গেছে, তারপর P2, তাহলে P4 হচ্ছে 0 থেকে, তাহলে P4কে কোনো ওয়েটিং করতে হয়নি। আমি যদি ওয়েটিং টাইমটাকে অ্যাভারেজ এটাকে বলবে ক্যালকুলেশন করতে, এই যে এইখানে আছে ক্যালকুলেশনটা করা। P1কে আমার কতক্ষণ ওয়েট করতে রেখেছে, এই যে 0 থেকে 3 মানে 3 মিলি সেকেন্ড। তারপর হচ্ছে P2কে দেখো লাস্টে, এই যে প্রথমের যেটা স্টার্টিং পয়েন্ট সেটাই হচ্ছে ওয়েটিং টাইম 16 মিলি সেকেন্ড, সেটা হচ্ছে P2কে ওয়েট করতে হয়েছে। P3কে দেখো, P3 কখন শুরু হয়েছে, যেটা স্টার্ট হয়েছে তার মানে ততক্ষণ তো ওকে ওয়েট করতে হয়েছে, সেটা হচ্ছে 9 মিলি সেকেন্ড, 9 মিলি সেকেন্ড। তারপরে হচ্ছে P4কে ওয়েট করতে হয়নি, সেই জন্য 0 মিলি সেকেন্ড। তাহলে চারটের অ্যাভারেজ করলে আমার কি হচ্ছে, শর্টেজ অফ ফার্স্টে 3 + 16 + 9 + 0 / 4 = 7 মিলি সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা অনেক কম, তাহলে ওয়েটিংটা কম হচ্ছে, তাহলে মানে সিপিইউ ইউটিলাইজেশন বেশি হচ্ছে। এইটা তোমাদের দরকার নেই, শর্টেজ রিমেনিং, এটা বেশি কমপ্লেক্স আছে। সোজাগুলো আগে পড়িয়ে, শর্টেজ রিমেনিং টাইম, এটা আবার অ্যারাইভাল টাইম দেখতে হবে, আবার বাস টাইম দেখতে হবে, মানে অ্যারাইভাল কখন অ্যারাইভ হচ্ছে, মানে 0 মিলি সেকেন্ডে এর কোনো মানে এক্সিকিউশন টাইম কম বেশি কিছু আমি দেখছি না, শর্টেজ রিমেনিং টাইম মানে যেটা অ্যারাইভ মানে 0 মিলি সেকেন্ডে আমার P1টাকে আমার ঢুকে যাচ্ছে, অ্যারাইভ করে যাচ্ছে সিপিইউর মধ্যে P1। এবার যেই 1 আসবে সঙ্গে সঙ্গে P2টা দেখো অ্যারাইভ করে গেছে 1 মিলি সেকেন্ডে P2টা। তারপরে হচ্ছে P2টা হচ্ছে এবার বাস টাইম হচ্ছে কত, এবার 2 মিলি সেকেন্ডে, তখন তো ঢুকতে পারলো না P3, এটা দরকার নেই। আর একটা দেখ, এই যে P2টা ঢুকতে পারেনি, যে P3টা 2 মিলি 2 যে টাইম অ্যারাইভাল টাইমে P2টা হচ্ছে ঢুকতে পারলো না, কেননা কি এইগুলো এখনো শেষই হয়নি, P1টা চলছে, P4টা চলছে, P4টা আবার কি 3 মিলি সেকেন্ডে রয়েছে। এই যে এটা একটু কমপ্লেক্স আছে, এগুলো আবার আরও ক্যালকুলেশনটা করতে হবে, যে ওটা যতখানি বাকি আছে সেটাকে বলছি প্রিমটিভ, এটা হচ্ছে বারবার ইন্টারাপ্ট করবে, এটা দরকার নেই। তোমাদের আসে যেটা রাউন্ড রবিন, এই যে বলছিলাম রাউন্ড রবিনটা, রাউন্ড রবিন শিডিউলিং, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম ইজ সিমিলার টু FCFS শিডিউলিং, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, বাট প্রিমশন ইজ অ্যাডেড টু এনাবেল দ্য সিস্টেম টু সুইচ বিটুইন প্রসেসেস। কিন্তু প্রিমটিভ করছে মানে ইন্টারাপ্ট করছে, আমি কি করছি, এ স্মল ইউনিট অফ টাইম কল্ড এ টাইম কোয়ান্টাম অর টাইম স্লাইস ইজ ডিফাইন্ড। তাহলে আমরা টাইম কোয়ান্টামে বা টাইম স্লাইসে হচ্ছে ডিভাইড করে দিচ্ছি। এ টাইম কোয়ান্টাম ইজ জেনারেলি ফ্রম 10 to 100 মিলি সেকেন্ডস ইন লেন্থ। এবার তুমি যেরকম টাইম কোয়ান্টাম বললাম 4ও রাখতে পারো, 5ও রাখতে পারো, 10ও রাখতে পারো, 100, যেরকম তুমি টাইম নিয়ে সেরকম হচ্ছে আমি টাইম কোয়ান্টামটাকে ভাগ করে দিচ্ছি। এই দেখো ছবিটা দেখাচ্ছে তাহলে বুঝতে পারবে, এই দেখো এখানে একটা দিয়েছে, ওই যে প্রথম প্রসেসটা, ওই এক্সাম্পলটা P1টা 24, P2 হচ্ছে 3, P3 হচ্ছে 3 মিলি সেকেন্ড। এবার এখানে হচ্ছে আমি টাইম, দেখো টাইমটাকে ভাগ করেছি, টাইম কোয়ান্টাম 4 মিলি সেকেন্ড, তাহলে P1 4 যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে P1 ছেড়ে দিতে হবে, ওকে ওরা আবার P2 ঢুকে যাচ্ছে। এবার P2 হচ্ছে কি 4 মিলি সেকেন্ড তো লাগছেই না, তার আগেই শেষ হয়ে যাচ্ছে, তার মানে 4 থেকে 7। আবার P3 দেখো P3 তারপর ঢুকছে, কিন্তু P3ও 3 মিলি সেকেন্ডের বেশি লাগছে না, তাহলে 10-এ শেষ হয়ে গেল। আবার P1 ঢুকবে, এবার P1ই ঢুকবে, আর কেউ বাকি নেই, P1ই 4 করে যাবে, প্রতিটা টাইম কোয়ান্টামে P1ই হচ্ছে আমার ঢুকছে বারবার, মানে রানিং এক্সিকিউট করতে। 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30। তাহলে এটাও দেখো কোনো ওয়েট করতে হলো না, P3কে ওয়েট করতে হচ্ছে 7, আর P1কে তো 0, আর তারপরে আবার ওয়েট করেছে কতক্ষণ, এই যে 4 থেকে 10, শুধু 10 কিন্তু হবে না, তারপরে নেক্সট টাইম P1কে ওয়েট করতে হয়েছে দেখো 10 - 4 মানে 6 মিলি সেকেন্ড, এই জায়গাটা ওয়েট করতে হয়েছে যতখানি, শুধু সেইটুকুনি ক্যালকুলেশন করতে হবে। আর P3কে ওয়েট করতে হচ্ছে 7, আর P2কে হচ্ছে 4, এই যে P2 ওয়েটস ফর 4 মিলি সেকেন্ড, এইখানগুলো পড়বে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ, এখানে সব অঙ্কগুলো করাই আছে, এইগুলোই এক্সাম্পল হিসেবে বা এমনি হিসেবে এরকমই করতে হবে অন্য অঙ্কগুলো। তো অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমি তাহলে কী করবো, 10 - 4 মানে 6 + 4 + 7 / 3, মানে এটা 5.66 মিলি সেকেন্ড বেরোচ্ছে, তাহলে অনেক কম হচ্ছে ওয়েটিং টাইম। এবার দেখো এই টাইম স্লাইসটাকে আমি এই যে কনটেক্সট সুইচ হয়ে যাবে,
এই যে বেরিয়ে গেল। হ্যাঁ, এই যে প্রসেস টাইম যদি আমার এটাকে আমি এবার কীরকম নেব টাইম কোয়ান্টামটাকে, যত বেশি ছোট নিলে আবার দেখো এক করে নিয়েছে কতবার কনটেক্সট সুইচ আমাকে কল করতে হচ্ছে। কনটেক্সট সুইচ মানে কি, যে হচ্ছে ওই রেকর্ডটা রেখে দিচ্ছে, ওল্ড প্রসেসটাকে ইন্টারাপ্ট করে নিউ প্রসেসটাকে ঢোকাচ্ছে। তা এবার আমি যদি ছোট নিই টাইম স্লাইসটা, বারবার আমাকে ইন্টারাপ্ট করতে হবে। এই যে এক নিয়েছে, আবার দেখো বেশি বড় যদি নিই তাহলে আবার সেই একই প্রবলেমটা হচ্ছে যে বিগ প্রসেস, মানে অনেকটা টাইম ওয়েট করতে হচ্ছে। আর যদি আমাদের একটা মিডিয়াম নিতে হবে, দেখো 6, তখন আমার কনটেক্সট সুইচ লেগেছে 1, ঠিক আছে। তো আমরা ওই জন্য 4 মিলি সেকেন্ডই নিই। টার্ন অ্যারাউন্ড টাইম ইজ অলসো ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য টাইম কোয়ান্টাম। এবার টাইম কোয়ান্টাম তুমি যেরকম নেবে সেইটার ওপরেই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে। এইগুলো আরও আছে, এগুলো অত দরকার নেই, অনেক ডিটেলসে আছে, অনার্সে লাগতো। এই যে এটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং আর একটা প্রায়োরিটি শিডিউলিং ওই যে বলছিলাম যে ভিআইপি, যেরকম পুজোয় লাইন দিয়ে ভিআইপি যে সে আগে, যার প্রায়োরিটি বেশি সে আগে চলে যাবে ঠাকুর দেখতে, আর যারা এমনি জেনারেল কোনো প্রায়োরিটি নেই ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাবে না এরকম। তো এইটা হচ্ছে ওই যে শর্টেজ প্রায়োরিটি শিডিউলিংয়েও যার প্রায়োরিটি বেশি সেটাকে দেখাচ্ছি, দাঁড়াও এক্সাম্পল। এই যে প্রায়োরিটি, এই দেখো প্রায়োরিটি চার্ট দিয়ে দিয়েছে কার প্রায়োরিটি বেশি, 3, 1, 4, 5, 2, মানে 1 ফার্স্ট প্রায়োরিটি, তাহলে কি এর P2, তাহলে P2 আগে যাবে। দাঁড়াও, হ্যাঁ P2 আগে গেছে। এই ন্যাট চার্টটা দেখলেই বুঝতে পারো, খালি উঠে যাচ্ছে। এই যে P2টা আগে গেছে, P2র প্রায়োরিটি, তারপর P5। এটা একটা পেজ নয় তো, ওই জন্য একসাথে দেখা যাবে না, ঠিক আছে। P2টা, তারপরে P2র হচ্ছে 1 প্রায়োরিটি, P2 সবার ফার্স্ট যাবে, তারপর হচ্ছে P5 যাবে, যেহেতু 2 প্রায়োরিটি। আমি তখন বাস টাইম দেখছি না, বাস টাইম মানে এক্সিকিউশন টাইম, এবার তখন ওই দেখবো না। P5 হচ্ছে, তারপর 3 নাম্বার প্রায়োরিটি কার, P1, তাহলে P1 গেছে, তারপরে প্রায়োরিটি হচ্ছে P3, তারপর হচ্ছে P4। এগুলো হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী তাহলে গেছে, সেই অনুযায়ী ন্যাট চার্টটা করবো। P2 হচ্ছে 0 থেকে 1-এ, ওটা ধরো ওইটা ছবিটা নেই, অসুবিধা হচ্ছে। তারপর P5, P1, P3, P4। এবার এখান থেকে ওয়েটিং টাইমটা আমি বার করবো কী করে, P2কে কোনো ওয়েটিং করতে হয়নি, মানে 0, P5-এর কত, তোমরা পরপর লিখবে ওয়েটিং টাইমটা যখন লিখবে। P5কে ওয়েট করতে হচ্ছে 1 মিলি সেকেন্ড, P1কে হয়েছে 6 মিলি সেকেন্ড, P3কে 16, আর P4কে 80। তাহলে এটা যোগ করে 5 দিয়ে ডিভাইড করে দিলেই আমি পেয়ে যাব। এবার একই ওই সেম প্রবলেম, এই যে মেজর প্রবলেম উইথ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম কি, স্টারভেশন অথবা ব্লকিং ইনডিফিনিট। ওই যে বলছিলাম যে যার প্রায়োরিটি, মানে মনে করো ওই ভিআইপিরাই যাচ্ছে, খালি ভিআইপিরাই যাচ্ছে, এরা সারা রাত দাঁড়িয়ে আছে, ওরে করতে করতে কী হলো, এই যে এজিং না কী বলে স্টারভেশন হয়ে গেছে, মানে সে আর সেই যাদের প্রায়োরিটি লো যে প্রসেসগুলো, সেই লো প্রসেসগুলো আর লো প্রায়োরিটির প্রসেসগুলো সেগুলো আর রানই করছে না, সব জমা পড়ে রয়েছে, আর যাদের প্রায়োরিটি বেশি সেগুলো সব প্রসেসগুলো এক্সিকিউট হয়ে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এর তা সেটার জন্য সলিউশন কি করছি, এজিংটা কি করছে, যাদের প্রায়োরিটি কম তাদের প্রায়োরিটি একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে, নাহলে তো সে কোনো দিনই হবে না। এই যে প্রায়োরিটিটা বাড়িয়ে দিচ্ছে, এটা এক্সাম্পল দিয়েছে। এই যে সানডেতে একটা সিস্টেম হচ্ছে, সিস্টেমে মানে ছিল 1973 সালে, দেখো 1973 IBM-এ they found a low priority process that had been submitted in 1967, মানে 1967 সালে প্রসেসটাকে চালিয়েছিল, সেটার প্রায়োরিটি এতই কম, সে হচ্ছে 1973 হয়ে গেছে, তাও হচ্ছে সে রান করেনি, মানে এতটাই। এটা রিউমার বলছে, একটা রিউমার আছে, মানে এটা সত্যি নাকি যায় দেশে শাটডাউন করেছিল, তারপরে দেখছে যে ওই প্রসেসগুলো 1967-এর প্রসেসগুলো এখনও রান করে। তা সেই জন্য কী করছে, সলিউশন হচ্ছে এজিং হচ্ছে কি, আমার লো প্রায়োরিটি যাদের, তাদের প্রায়োরিটি যাদের বাড়িয়ে দেয়, একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে। এই যে ইনিশিয়াল প্রায়োরিটিটা যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে প্রায়োরিটিটা বেড়ে যাবে অন্তত, তখন হচ্ছে প্রায়োরিটি তাহলে হাই হয়ে যাবে। এই যার একটা অঙ্ক দিয়েছে একইভাবে, যে P4-এর হচ্ছে 1, তারপর হচ্ছে P2 আর P3, দেখো দুজনেরই 2 প্রায়োরিটি, দুজনের সেম যখনই হয়ে যাবে তখন আমি কি করব, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো, মানে যে ফার্স্টে আছে তাকে যাব, মানে P2 আগে যাবে, তারপর P3। এটা একই ব্যাপার, ওই যখন তোমাদের শর্টেজ জব ওখানে দুজনেই ছিল তো, P2-রও 3 আর P3-ও হচ্ছে 3,
তখন আমি কি করব, ওই যে প্রথমে আছে তাকে আগে পাঠাবো। এটা আবার টাইম শেয়ার করে নিয়েছি, যাই হোক আর কয়েকটা অঙ্ক দিতে হবে তোমাদের। অঙ্কগুলো করে দেখালে বেশি, কিন্তু এইখানে করতে অনেক টাইম লাগে, নাহলে সব গুলিয়ে যায়। সিডিউল এগুলো আবার কিসের অঙ্ক, এটাই তো, এগুলো মনে হয় ঠিক আছে তোমাদের। এটা তো একবার পড়ালাম, আর একবার পড়াতে হবে শিডিউলিংটা। এইটা 1 নাম্বার কোশ্চেন বললাম কি, হোয়াট ইজ প্রসেস।